হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্রেশ। আমি কলকাতার একটু দূর রামনগর থাকি। আজ আমি তোমাদেরকে 1 বছর আগে ঘটে যাওয়া একটা গল্প বলবো। তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে নিই। আমার নাম রুদ্রেশ, বয়স 22। লেখাপড়া প্রায় শেষের দিকে। আমাদের ছোট পরিবার। আমি, আমার বাবা আর মা। বাবা একটা বাইরে চাকরি করে। 20 দিনের ছুটিতে বছরে একবার বাড়িতে আসে। আমার মা মরবিনা দেবী, ডাক নাম বিনা, বয়স 38। মা আমাকে খুব আদর করে, পাশাপাশি বিশ্বাসও করে। তবে কিছু ব্যাপারে আমাকে অতিরিক্ত শাসন করে। যদিও আদর করে বেশি আমি মাকে, তবুও একটু বেশি ভয় পাই। মার অবসর সময় কাটে পাশের বাড়ির মনীষা মাসির সাথে। উনারা আজ প্রায় 1 যুগ ধরে আমাদের পাশে আছেন। মাসির ব্যাপারে পরে বলছি, তার আগে বাড়িটার বর্ণনা দেই। আমাদের আর মাসির বাড়ি পাশাপাশি। বাইরে থেকে মনে হয় এক পাঁচিলের ভেতর দুটো বাড়ি। আমাদের বাড়ির দক্ষিণে একটা পাঁচিল, তার ওপারে মাসিদের বাড়ি। আমার ঘর একেবারে দক্ষিণে। আমার আর মার ঘরের মাঝে একটা বাথরুম। যদিও আমাদের বাইরে একটা কোলতলা আছে। রান্নাঘরও বাইরে। দুটো ঘরের 3 পাশে পাঁচিল আর মাঝে 4 এর একটা গলি, সামনে উঠোন। পাঁচিলগুলো মাটি থেকে 9 ফুট উঁচু। মাসিদের বাড়িটাও একই ধাঁচের। 2 বাড়ির মধ্যবর্তী দেয়ালে একটা গেট আছে, যেটা দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই। এবার মাসির কথাই আসি। আগেই বলেছি উনার নাম মনীষা, মার সমবয়সী। উনার একটাই মেয়ে, যার বিয়ে হলো 1 বছর হলো, আর থাকে চেন্নাইতে স্বামীর সাথে। মেসো থাকে বাইরে। মাসি পুরো একা। সেজন্যই মার সাথে তার জমে ভালো। মাসি আমাকে মার মাথায় আদর করে, তবে আমি কখনই তাকে মা কিংবা মাসির চোখে দেখিনি। প্রথম যখন বইতে গল্প পড়েছিলাম, সেটি ছিল মাসিকে দেওয়ার গল্প, যে গল্পে মাসিটার বর্ণনার সাথে মনীষা মাসির বেশ মিল ছিল। সেই থেকে শুরু। মাসিকে আমার কল্পনায় একটা জগৎ তৈরি করলাম। মাসিকে দেখলেই আমার গায়ে কাঁপুনি উঠত। এমনিতেই আমার মাঝবয়সী নারীদের প্রতি বেশ দুর্বলতা ছিল। তাই মাসির সৌন্দর্য আমার অবস্থা খারাপ করে দিত। কিন্তু মার প্রতি কোনো যৌন অনুভূতি নেই। কিন্তু মাসির গলার আওয়াজ শুনলেই আমার বুক কাঁপতে থাকে। পরে ভাবলাম, হয়তো নিজের মা বলে তেমনটা ভাবতে পারি না, যেমনটা মাসিকে নিয়ে ভাবি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, যদি মাসিকে একা পাওয়া যেত। সেই সুযোগ চলেও এলো। গত বছর মার্চের দিকে কলকাতা থেকে খবর এলো, আমার মার এক মাস্তুতো দিদির মেয়ের বিয়ে। আমাদেরকে নেমন্তন্ন করা হলো। কিন্তু আমার তখন পরীক্ষা চলছিল। এখনো 2টো পরীক্ষা বাকি। তো ঠিক হলো, মা যাবে, আমি থাকব। মাসিমা না আসা পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে আমার দেখাশোনার জন্য। মাত্র 3-4 দিনের ব্যাপার। তো মা চলে গেল। আর আমিও তৈরি হতে লাগলাম আমার উকি মারার মিশন কমপ্লিট করার জন্য। আমি আমার ডিজিটাল ক্যামেরাটা রেডি রাখলাম। প্রথম 2 দিন পরীক্ষার জন্য এত ব্যস্ত ছিলাম যে কোনো কাজ করার উপায় ছিল না। পরের দিন দুপুরে আমি খেয়ে দিয়ে মাসিকে বাইরে যাবার নাম করে বেরুলাম। মাসি মার ঘরে। একটু পর আমি আলতো করে গেট খুলে ঢুকলাম। তারপর আমার ঘরের দক্ষিণ পাশের গলি দিয়ে ঢুকে বাড়ির পেছন গলি হয়ে উত্তরে মার ঘরের কাছে গেলাম। মার ঘরে 2টো জানালা। একটা উত্তরে, আরেকটা পশ্চিমে। আমি পশ্চিমের জানালার নিচে বসে আছি। জানালার পাশেই খাট। আমি আস্তে করে উকি দিয়ে দেখি মাসি খাটে পা ছড়িয়ে শুয়ে আছে। মাসি দেখলাম মোবাইলটা নিয়ে কাকে যেন কল করছে। একটু পর যা শুনলাম, হ্যালো বিনা। কিরে, কি খবর তোর? আজ সন্ধ্যায় রওনা হবি? বলিস কি রে? ভালো করে মাস্তি কর। আর হ্যাঁ শোন, কাল আসার পথে একটা অলিভ অয়েলের কৌটো আর 6-7 প্যাকেট মৌজা নিয়ে আসিস। আমার আর কি খবর বল? তুই নেই, আর তার ফলে দেহটা একেবারে চুপসে গেছে রে। তাড়াতাড়ি আয়। ওকে বাই। মাসির এ কথা শুনে আমি আর কি উকি মারব, আমার মাথা বনবন করে ঘুরতে লাগলো। আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলাম, যেখান থেকে খুব নিরাপদে মার ঘরে উকি মারা যাবে। ভাবতে ভাবতে পেয়েও গেলাম। বাথরুমের উপর একটু খালি জায়গা আছে। ওখানে উঠে হার্ডবোর্ড টেনে দিলে বাহির থেকে কেউ বুঝতেই পারবে না আমি এর ভেতর আছি। আর ভেন্টিলেটর দিয়ে মার ঘরটাও পুরো দেখতে পারব। পশ্চিমে আরেকটা ভেন্টিলেটর আছে, যেটা দিয়ে হালকা বাতাস পাওয়া যাবে। তবে গরমে বেশ কষ্ট করতে হবে। তা হোক, অন্তত আসল ঘটনাটা তো জানতে হবে। আমি এবার তৈরি হতে লাগলাম। মা আসুক, তারপর দেখি কি করা যায়। আর যদি বেশি রিস্কি হয় ব্যাপারটা, তাহলে গলির ওখান দিয়ে জানালা উকি দিতে হবে। আমি প্রস্তুত।
মা আগের দিন সন্ধ্যা রওনা দিলেও পৌঁছল আজ দুপুরে। বাড়িতে ঢুকে আমাকে দেখে একটা হাসি দিল, তবে সেই হাসি দেখেই বুঝতে পারলাম যে মা আমার অনেক ক্লান্ত। মা তার ঘরে ঢুকলো, আমিও পেছন পেছন গেলাম। মা হ্যান্ডব্যাগটা বিছানা রেখে চুলের বাঁধন ছাড়তে ছাড়তে আমার টুকটাক খবরাখবর নিল। তারপর আমাকে বলল যে একটু মাসির সাথে দেখা করবে। এই বলে মাসির বাড়ির দিকে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা লাগিয়ে মার ঘরে এসে হ্যান্ডব্যাগটা খুললাম। দেখলাম একটা ক্রিম, 6 প্যাকেট মৌজা আর মার দরকারি কিছু জিনিস। এবার পাশের চেইনটা খুলতে আমি অবাক হয়ে গেলাম। আমার মাকে আমি আজ পর্যন্ত কখনো এটা না পরা অবস্থায় দেখিনি। আর উনি কিনা কলকাতা থেকে এসেছেন এটা না পরেই। আমার মাথায় আরেকটা প্রশ্ন জাগল, বাসে যেখানে 4 ঘন্টা লাগে সেখানে এত দেরি হলো কেন? আমি ঠিক করলাম কোনো প্রশ্নও নয়, শুধু আড়াল থেকে দেখে যাব। আমি মার ব্যাগটা আগের মতো রেখে চলে এলাম। দুপুরে খেয়ে দেয়ে মা ঘুম দিল। আমার মায়ের ঘুম খুবই গাঢ়, তাই আমি এই ফাঁকে আমার কাজ এগিয়ে নিতে চাইলাম। বাবার একটা পুরানো লুঙ্গি নিলাম, ভিডিও রেকর্ডার এর ব্যাটারি চার্জ করলাম, আর একটা খালি বোতল জোগাড় করলাম। বিকেলে মা ঘুম থেকে উঠলে আমি মাকে বললাম যে আজ রাতে খেলা আছে, আমি আমার এক বন্ধুর বাড়িতে সবাই মিলে খেলা দেখব, তাই রাতে বাড়ি ফিরতে দেরি হবে। মা জিজ্ঞেস করল কত দেরি হবে, যেই আমি বললাম রাত 2টা কি 3টা। অমনি মার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মা হেসে বলল ঠিক আছে। তারপর মা মাসির বাড়িতে গেল আর আমাকে বলল যাওয়ার আগে আমি যেন তালা লাগিয়ে যাই। আমি মাথা নেড়ে সায় দিলাম। কিছুক্ষণ পর আমিও বেরুলাম, তবে ডুপ্লিকেট চাবি সাথে নিয়ে। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এবার আমি আমার আস্তানা সাজাতে লাগলাম। বাথরুমের দরজার সামনে একটা স্টুল রেখে ওটার উপর দাঁড়িয়ে হার্ডবোর্ডটা সরিয়ে দিলাম। এরপর বাবার পুরানো লুঙ্গিটা, 1 বোতল জল, একটা খালি বোতল মোতার জন্য উপরে তুলে নিলাম। তারপর আমিও উঠলাম, লুঙ্গিটা বিছিয়ে দিলাম। দেখলাম ভেন্টিলেটর দিয়ে মার ঘরটা পুরো দেখা যাচ্ছে আর খাটটা একদম ফেস টু ফেস পজিশনে। এবার আমি নেমে এলাম। আমার ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে উত্তর দিকে বের হওয়া যায়। দরজাটা এতদিন ভেতর থেকে তালা মারা ছিল। আজ দরজাটা লাগাবো ভেবে আমি ভেতর থেকে তালাটা খুললাম আর বাইরে দিয়ে লাগিয়ে দিলাম। আমার কাজ মোটামুটি শেষ। আমি এবার বেরুলাম। রাত 9টার মা ফোন করতেই আমি বাড়ি এসে খেয়ে নিলাম। মা বলল শোন, তোর মাসি আজ আমার সাথে থাকবে, তুই এসে দরজায় টোকা দিবি না, আগে আমাকে ফোন করবি, নইলে তোর মাসির ঘুমের ডিস্টার্ব হবে, বুঝেছিস? হ্যাঁ মা। আমি বেরুলাম তবে। হ্যাঁ যা। আমিও যাই মনীষাকে ডেকে আনি। দুজন একসাথে বেরুলাম। মা মাসির বাড়িতে ঢুকতে আমি আমার ঘরের ভেতর দরজা দিয়ে ঢুকে ভিডিও রেকর্ডারটা নিয়ে ঘর থেকে বেরুলাম। চাবিটা নিয়েছি কিনা দেখে নিয়েই আমি আমার ঘরে তালা মেরে স্টুল এ দাঁড়িয়ে বাথরুম এর উপরে উঠে হার্ডবোর্ড টেনে দিলাম। ওফ, হাফ ছেড়ে বাঁচলাম যেন। বেশ গরম লাগছে। ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে। আজ বোধহয় বৃষ্টি হবে। কিন্তু মা এখনো আসছে না কেন? 10টা বাজে গেছে প্রায়। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে। যাক, ভালোই হলো, গরমে কষ্ট করতে হবে না। এসব যখন ভাবছি তখনই গেট খোলার আওয়াজ পেলাম। মা আর মাসি আসছে। আমার বুক ধরফর করতে লাগল। ভেন্টিলেটরে চোখ রাখলাম। দরজা খুলে প্রথমে মা, তারপর মাসি ঢুকল। মা বলল চল আগে ফ্রেশ হয়ে আসি। ঠিকই বলছিস রে, চল। মা আর মাসির মুখে এসব শুনে আমার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হল। দুজন একসাথে বাথরুমে ঢুকল। প্রায় মিনিট 5 পর দুজন বেরুল এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মা আর মাসি ঘরে ঢুকে দুজন দুপাশের জানালাটা লাগিয়ে দিল। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। মা বিছানা থেকে চাদরটা নামিয়ে একটা পুরানো চাদর বিছিয়ে দিল। তবে এবার যা ঘটল তাতে আমার বুক এতটাই ধরফর করতে লাগল যেন মনে হলো আমি মারা যাব। মা বলল হ্যারে, দেখতো বারান্দার গেটে তালা লাগিয়েছি কিনা। মাসি বাইরে গেল। আমার হার্টবিট চলাচল বেড়ে গেল। মাসি আবার ফিরে এসে বলল হ্যারে, লাগানো আছে। এটা বলেই চুলটা ছেড়ে দিল। মা এতক্ষণ কি যেন করছিল পেছন থেকে আমি ঠিক দেখতে পারছিলাম না। এবার ঘুরে দাঁড়াতেই বুঝলাম কপালে বিরাট একটা সিঁদুরের টিপ ও নাকে একটা নাকচাবি লাগিয়েছে। ওটা দেখে মাসি বলল কিরে, আজ বোধহয় একটু বেশি গরম হয়ে গেছিস। ব্যাপারটা কি শুনি। বিছানায় যা আগে, তারপর বুঝবি ব্যাপারটা কি। মাসি হেসে এবার সম্পূর্ণ হয়ে গেল।
এ আমি স্বপ্ন দেখছি না তো? মাসি সোজা গিয়ে বিছানায় আধশোয়া হল। খাটে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে যেন। মাসি এবার মাকে হাঁক ছুড়লবি না। তোর হলো? এখনো কাপড় ছাড়িসনি তুই? আসছি বাবা আসছি। মা বলল, আজ রুদ্রেশ বাড়িতে নেই। সবে বাজে 10টা। এখনো হাতে 5.5 ঘন্টা বাকি। এত তারা কিসের? যদি আমার চোখ ভুল না করে থাকে তবে এটুকু বলতে পারি, চুল ছেড়ে দেওয়ার সাথে সাথেই মাকে ঘাতক মুভির বিন্দু মাসির মতো লাগছে। আমি মার থেকে চোখ ফেরাতে পারছি না। মা এবার মাসির পাশে গিয়ে শুলো। মাসি। হ্যাঁ রে, এবার বল। তুই তো জানিস আমার যে দিদির মেয়ের বিয়ে হলো, উনার একটাই ছেলে একটাই মেয়ে। তো মেয়ে এতদিন মুম্বাই ছিল, বিয়ের জন্য কলকাতায় এসেছে, আর ছেলেটা কলকাতাতে থাকে। এই ধর রুদ্রেশের বয়সী। উনাদের বিরাট বাড়ি, বেশ পয়সাওয়ালা বুঝলি। আমাকে তো বিয়ের অনুষ্ঠানের সব পোশাক উনারাই দিয়েছেন। এবার আসি আসল ঘটনায়। আমি যেদিন গেলাম তখনও তেমন আত্মীয় এসে পৌঁছায়নি। দিদি তো খুব খুশি। ওর ছেলেটা মানে পীয়ূষ আমাকে দেখে আরও খুশি। ছেলেটার গড়ন ঠিক আমাদের রুদ্রেশের মতন বুঝলি। তো ওখানে থাকতে গিয়ে একটা ব্যাপার খেয়াল করলাম, পীয়ূষ প্রায় সারাক্ষণ আমার আশেপাশেই ঘুরঘুর করে। আমি অতটা গুরুত্বের সাথে দেখিনি ব্যাপারটা। তো এভাবেই চলছিল। ঠিক ওই দিন সন্ধ্যা হতেই অন্য আত্মীয়রা আসতে শুরু করল। দিদির যা ছিল 2 জন। তোকে কি বলবো, দুটোই আগুন। মাসি বলল, কেন রে? আর বলিসনে। এসেই দেখলাম তারাজন পীয়ূষকে নিয়ে কোথায় যেন গেল। পরে জানতে পারি পীয়ূষের কাছ থেকে ওরা তখন সেবা। মাসি বলল, কি বলিস তুই? তবে আর বলছি কি, ওটা পরে বলবো, এবার শোন ঘটনা। বিয়ের দিন দিদি আমাকে নিজে সাজিয়ে দেয়। অনেকেই আমার সামনের দিকে আর চোখে দেখছিল, এমনকি মহিলারাও আমার দিকে তাকাচ্ছিল। তো একসময় আমি মানিয়ে নিলাম। হঠাৎ দিদি এসে বলল, বিনা দেখতো পীয়ূষ কোথায়? ওকে পেলে বলবি আমি ডাকছি। আমি পীযূষকে খুঁজতে লাগলাম সারা বাড়ি, কোথাও না পেয়ে গেলাম ছাদে। ওকে যেই ডাকবো তখনই খেয়াল করলাম ও ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি ভাবলাম কথা শেষ হলেই ডাক দেব, তাই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ শুনি ও বলছে, হ্যারে খুব সুন্দর দেখতে। মার কেমন এক বোন হয়। হ্যারে আজ 2 দিন ধরে তাকে ভেবেই পানি ফেলছি। দেখা যাক কি হয়। বাই। এটুকু শুনেই আমি বুঝে ফেললাম ও কার কথা বলছে। আমি এমন একটা ভাব করলাম যেন এই মাত্র এসেছি, পীয়ূষ তোকে দিদি ডাকছে। পীয়ূষ কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। আমি একলা ছাদে দাঁড়িয়ে ওর কথাগুলো ভাবতে লাগলাম। মাসি কি? মা, বলছি তো দাঁড়া একটু জল খেয়ে নি। মা জল খেয়ে আবার বলতে শুরু করলো। আমি ভাবতে লাগলাম, তবে কি পীয়ূষ আমার সেবা করতে চায়? পাশাপাশি এও ভাবতে লাগলাম, স্বামী থাকে অনেক দূরে, বছরে কটা দিন আমার কপালে জোটে, তাও সেটা আমার জন্য যথেষ্ট নয়। অনেকেই তো অনেক কিছু করে বেড়ায়, কেউ জানে না বলে তারা সতী নারী হিসেবে পরিচিত হয়। তাহলে আমাকে যদি কেউ কাছে চায় তো আমি কেন সাড়া দেব না? আমার শরীরেরও তো একটা খিদে আছে। এটা চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিলাম যে পীয়ূষকে সেবা করব, যেই ভাবা সেই কাজ। ততক্ষণে আমার ভেতর একটা অন্য মনস্ক জেগে উঠেছে। সেদিন পুরোটা সময় আমি পীয়ূষকে টিচ করেছি, ওর সামনে দিয়ে দুলিয়ে হেঁটেছি। আর পরের দিনগুলোতে তো সামনের দেখিয়ে দেখিয়ে ওর অবস্থা খারাপ করে দিয়েছি। তো পরদিন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দিদি কিছুতেই আমাকে একা ছাড়বে না, তাই বলল যে পীয়ূষ আমার সাথে যাবে। তো এটা শুনে আমি একটু মজায় পেলাম। আমি বেশ সুন্দরী একটা সাজ দিলাম। তো আমরা শেষ বিকেলে বের হলাম। বাস স্টপে গিয়ে পীয়ূষ টিকিট নিল। পরে বাসে উঠে দেখি একদম পেছনের 2 জনের একটা সিট। আমি তো বুঝতে পেরেছি। আমি একটা দুষ্টু হাসি দিয়ে বললাম, কিরে বেছে বেছে একেবারে পেছনের সিট নিলি যে? পীয়ূষ বলল, পেছনে নাকি ঝামেলা কম। আমি একটা হাসি দিয়ে জানালার পাশে বসলাম। আমাদের সামনে এক জোড়া বুড়ো মহিলা আর বামে তাদের সাথে বুড়ো লোকটা ছিল। তো বাস ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে পাশের বুড়োটা ঘুমিয়ে পড়ল। আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম, কিন্তু আর চোখে দেখি পীয়ূষ আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে গিলছে। ওর একটা হাত আমার থাইয়ের কাছে। আমি একটু নড়াচড়ার ভান করে শাড়িটা একটু টেনে নিলাম। এখন আমার বাদিকের পুরোটাই দেখা যাচ্ছে। আমি আর চোখে তাকিয়ে দেখি পীয়ূষের ফুলে ফুলে উঠছে। হঠাৎ গাড়িটার গতি কমে আসলো, একটা পেট্রোল পাম্পে ঢুকল তেল নেয়ার জন্য। আমি বাস থেকে নামলাম টয়লেটে যাব বলে। তখন সন্ধে প্রায়।
মা বলতে লাগলো, বাসটা পাম্পে থামতেই আমি বাস থেকে নেমে পাম্পের টয়লেট গেলাম। কাজ শেষে করে যেই বেরুব তখনই আমার মাঝে দুষ্টুমি কাজ করল। আমি সামনের খুললাম, তারপর আমার হ্যান্ডব্যাগে রেখে দিলাম। মাসি বলল, কিন্তু কেন? মা বলল, আরে দেখানোর জন্য। এরপর আমি আবার ফিরে এলাম বাসে। সিটে বসার আগে শাড়িটা এমনভাবে গোছালাম যাতে করে দেখা যায়। আমি বসতেই দেখি ও দু চোখে গিলছে। আমি না দেখার ভান করে বসে রইলাম। বাসটা ছাড়তেই ও আমার থাই একটা হাত তুলে দিল। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসতেই ও আরও উৎসাহিত হল। এভাবে প্রায় ২০ মিনিট সেবা নিলাম। আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। হঠাৎ ও বলল, মাসি তৈরি হও, আমরা নাম মানে? মাসি কথা বলো না তো, যা বলছি করো। আমাকে ও যেন কি পেয়ে বসেছিল। আমি নিজেকে গুছিয়ে নামার প্রস্তুতি নিলাম। কোথায় নামছি, কেন নামছি কিচ্ছু জানি না। বাসটা একটা ছোট টাউন এসে থামল। আমরা নেমে পড়লাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাব? আর বাস থেকে নমলামই বা কেন? ও বলে কিনা আমরা বাস এর ভেতর যে টেস্ট ম্যাচ শুরু করেছিলাম সেটার তো দ্বিতীয় ফরম্যাট খেলতে নেমেছি। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে হেসে দিলাম। এবার আমরা বড় রাস্তা পার হয়ে একটা ছোট রাস্তা ধরে এগোতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পরে একটা রেল স্টেশন দেখতে পেলাম। স্টেশনটার উল্টো দিকে একটা পাঁচিলে ঘেরা বাড়ি। পীয়ূষ একটু দূরে গিয়ে কাকে যেন ফোন করল, আর কিছুক্ষণের ভেতর একজন ৪০ বয়সের মহিলা দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়িটিতে আমরা ছাড়া আর কেউ নেই। আমি পীযূষকে বাড়িটা কার জিজ্ঞেস করতেই ও শুধু বলল, অত জেনে লাভ নেই। আমরা বিরাট একটা ঘরে ঢুকলাম, যার সাথে অ্যাটাচ বাথরুমও আছে। পীয়ূষ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল, তার আগে ওই মহিলাটিকে কি যেন বলল। এরপর ও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। ও আমাকে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গেল, আর আমিও এই সময়টা কাজে লাগালাম। আমি হ্যান্ডব্যাগ থেকে লিপস্টিক বের করে গাঢ় করে লাল লিপস্টিক আর চোখে একটু কাজল দিয়ে নিলাম। ঘরে একটা আয়না ছিল, ওটাতে দেখে নিজেকে বেশ সুন্দরী মনে হলো। তাও ভাবলাম কিছু একটা বাদ পড়েছে। আমি তখন আমার ব্যাগ খুলে একটা নাকচাবি বের করলাম। এই যে দেখছিস নাকচাবিটা, এটাই। ওটা নাকে লাগিয়ে আবার আয়নায় দাঁড়াতেই নিজেকে আরও সুন্দরী মনে হলো। ঘড়িতে তখন রাত ৯টা। একটু পরেই দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই ও আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি কোমরে ২ হাত রেখে একটু বেঁকিয়ে বুকটা ফুলিয়ে দাঁড়ালাম আর ওকে বললাম, কিরে ভেতরে আসবি না? ও কোনমতে ঘরে ঢুকল। আমি দরজাটা লাগিয়ে ওর দিকে ঘুরতেই দেখি ও আমার দিকেই তাকিয়ে আছে। আমি খুব অবাক হচ্ছিলাম যে ছেলে বাসে এতক্ষণ ধরে কষ্ট করল, অথচ সেই এখন বোকার মতো দাঁড়িয়ে আছে। আমি ওকে বিছানায় ধাক্কা দিয়ে বসিয়ে দেই। পীয়ূষ আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে অমন করে কি দেখছিস? মাসি, তুমি না অনেক বেশি সুন্দর। তাই না কি? তা কবে থেকে? তুমি যেদিন আমাদের বাড়িতে এলে সেদিন থেকেই তুমি আমার রানী হয়ে গেছ। তাছাড়া কি? তাছাড়া আজ তুমি যে সাজ দিয়েছ তাতে তোমাকে সুপার ডুপার লাগছে। তাই বুঝি? হ্যাঁ গো তাই। মাসি, একটু দেখাও না। এত পাগল হচ্ছিস কেন? রাত তো পুরোটা বাকি। নাকি এ বাড়ি থেকে বের করে দেবে? একদম না, কি যে বলো না। বের করবে কেন? না মানে অচেনা বাড়ি। ভালো কথা, এটা কার বাড়ি রে? এই মহিলাটাই বা কে? এটি ওই মহিলারই বাড়ি। উনি আমার ছোট কাকিমার মাস্তুতো দিদি। আসলে এটা একটা সেবালয়। কি? হ্যাঁ গো হ্যাঁ, উনি এখানে এসবের দালালি করেন। এই ঘরটা হচ্ছে এ বাড়ির সবচেয়ে এক্সক্লুসিভ। শেষ পর্যন্ত তুই আমাকে এখানে নিয়ে এলি। তা বাবা, তুমি এই আস্তানাটা চিনলে কি করে? বারে ছোট কাকিমকে নিয়ে এখানে কত এসেছি। মানে আর কি? কাকিমাকে এখানে এসে কত সেবা করেছি। তুই তোর কাকিমকেও? হ্যাঁ, শুধু ছোট কাকিমাকেই নয়, মেজ কাকিমকেও। এ ঘরে দুজনকে একসাথে দিয়েছি। ওই যে মাসিটাকে দেখলে দুয়ার খুলল, ওকেও। এমনকি বিয়ের দিনগুলোতে যে কয়টা দিন কাকিমারা আমাদের বাড়িতে ছিল প্রতিদিনই সেবা করেছি। ওরে দুষ্টু বলিস কি? দিদি টের পেলে কি হতো বলতো? কি আর হতো, কিছুই হতো না। দিদি জানলে তোর কেটে রেখে দিত। তাই না কি? আরে আমার কেটে ফেললে আমার সতীমা কাকে দিয়ে সেবা নিত? মানে বোঝনি? মানে হলো তোমার দিদি, মানে আমার মা কাছ থেকে সেবা নেয়। দিদি তোকে দিয়ে নেয়?
মানে তুই তোর মাকে দিছিস? হ্যাঁ, মা তো আমাকে এসব শিখিয়েছে। কাকিমাদের ব্যবস্থাও মা করে দিয়েছে। আর আজ যে তোমাকে নিয়ে এখানে এসেছি এগুলোর ব্যবস্থাও মা করে দিয়েছে। কাকিমারাও জানে যে আমি তোমাকে চাই, বিয়ের অনুষ্ঠানে ওরা তোমাকে দেখেছে। অবশ্য ওরা তোমায় দেখে হিংসায় মরে যাচ্ছিল। কেন রে? কেন আবার তোমার কাছে ওরা যে কিছুই না? আমি ভাবতেও পারছি না দিদি। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এটা বলে ও ওর মোবাইল হাতে কি যেন করছিল। তারপর আমার হাতে দিল, দেখলাম ভিডিওতে দিদি। আমি লজ্জায় দিদির দিকে তাকাতে পারছিলাম না। আমি পীযূষকে বললাম একটু বাইরে যেতে। ও বাইরে যেতেই আমি দিদির সাথে কথা বলা শুরু করলাম। দিদি, এটা কি পরেছ? কেন রে, খারাপ লাগছে? আমি তো সম্পূর্ণ থাকি রাতে। আজ পীযূষ নেই তাই ঢেকে রেখেছি, নইলে মাছি বসে এটো করে দেবে যে। হ্যারে, কেমন লাগছে? যাও, তুমি না একটা জিনিস। নিজের ছেলেকে দিয়ে সেবা নাও। বারে সেবা নিতে হবে না, তাই বলে ছেলেকে দিয়ে? দেখ, বিনা মেয়েদের সেবা নেওয়া দরকার। সেটা কার তা দেখার দরকার কি? খিদে মিটলেই হলো। তাছাড়া সুখেই তো আছি। আজ থেকে তুইও বুঝবি কি মজা। তুমি কবে এ ব্যবস্থা করলে বলতো? তুই যেদিন এলি সেদিন থেকেই ও আমাকে বলছিল, মা, মাসির সেবা করব, মাসিকে লাগবে তুমি ব্যবস্থা করো, নইলে তোমাকে আমি ছোব না। আমার একমাত্র ছেলে একটা আবদার করেছে আর আমি তা রাখব না? তাছাড়া ও যদি আমাকে সেবা দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো আরও বিপদ। তাই ওকে বলে দিলাম, যা যেভাবেই হোক ব্যবস্থা করব। কিন্তু বিয়ের ঝামেলায় তা আর হয়ে ওঠেনি। ওদিকে আমার যা দুটো কোথায় একটু হেল্প করবে তা না, সারাদিন পীযূষকে গিলেছে। শেষমেশ ছোটর সাথে কথা বলে ওর বোনের বাড়িটা ঠিক করলাম। সত্যিই তুমি একটা জিনিস। আর তুই কি? আমার ছেলেটাকে খাওয়ার জন্য সব বের করে করে হেঁটে বেড়াতিস। শুনলাম বাসেই নাকি তোকে ফিট করে নিয়েছে। আস্ত জিনিস তুই। আর হবিও বা না কেন? আমারই তো বোন। আমাদের মারা ছিল কঠিন জিনিস। তোমার মুখে কিছুই আটকায় না। এখন আবার আমাদের মায়েদের কথা টেনে আনো। তবে হ্যারে, তুই বাসের ভেতর নিয়ে এসে ভালোই করেছিস। কেন বলতো? যদিও আমার ধারণা ছিল তুই সেবা নিতে রাজি হবি, তাও যদি রাজি না হতিস তাহলে তোকে আমি ফোন করেই বাড়িতে আনিয়ে জোরপূর্বক সেবা নেওয়াতাম। দিদি, তুমি পার না এমন কিছু নেই। হয়েছে হয়েছে, এবার আমার ছেলেটাকে নিয়ে কাজ শুরু কর দেখি। কাজ শেষ করে সেখানে থেকে গেলাম। সকালের নাস্তা করে দুজন বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে ট্রেন এ উঠলাম। ও আগেই একটা কামরা রিজার্ভ করে রেখেছিল। টিকিট চেক হয়ে যাওয়ার পর ও দরজা লাগিয়ে আমাকে সেবা দিতে চাইল, কিন্তু ট্রেন এর ভেতর সাহস হচ্ছিল না বলে আমি ওকে দিইনি। আমাকে স্টেশন এ নামিয়ে দিয়েই ও ফিরতি ট্রেন এ চলে গেল। আমি আসার পথে প্যাকেট কিনে নিলাম। এই হলো আমার ঘটনা। মাসি বলল, বাবা তুই পারলিও বটে। মা বলল, কেন তোর হিংসে হচ্ছে না কি রে? মাসি বলল, না, হিংসে হবে কেন? আমিও যে একটা পেয়ে গেছি রে। মা বলল, কি বলিস? কিভাবে? তখন মাসি বলল, তবে শোন, কাল খুকির ওখানে যাচ্ছি বুঝলি। ওরা নাকি একটু চেন্নাই যাবে, কিন্তু ওর দেবরকে দেখাশোনা করার কেউ নেই। ছেলেটার বয়স কত আর 22-23 হবে হয়তো। আমাকে একথা বলতেই আমি বললাম আমি আসছি। তোকেও দেখে গেলাম, আবার যতদিন তোরা চেন্নাই থাকবি ততদিন তোর দেবরের দেখাশোনা আমিই করব। খুকি তো মহা খুশি। আমিও খুশি, কারণ এই ফাঁকে আমিও ততদিন বেশ আয়েস করে সেবা নিব। মা বলল, কি বলিস তুই? তা ছেলেটাকে বাগে আনলি কবে? মাসি বলল, বারে গতবার ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়েছিলাম। আজ প্রায় কয়েকদিন হলো ভিডিও কলে বাগান দেখিয়েছি। এখন শুধু আসল কাজটাই বাকি। মা বলল, তলে তলে এত দূর? মাসি বলল, বারে আমাকে না জানিয়ে তুই দিতে পারলে আমি কেন পারব না? শোন, তুইও যেমন আমিও তেমন। মা বলল, হ্যারে, আমরা হলাম এক জোড়া জিনিস। তাহলে তো আগামী কতদিন তোকে খুব মিস করব রে। কার সাথে হবে বলতো? কেন রে, তোর স্বামীকে বলো না, তোকে এসে দিয়ে যাক। আমার কি আর সেই কপাল আছে? এত দূরে থাকে আর আমার যে মাসে একবার সেবা নেওয়া সম্ভব না। মাসি বলল, কোনো চিন্তা করিস নে, অল্প কটা দিনই তো, তারপর তো আমি ফিরে আসবেই। ততদিন না হয় নিজেকে ধরে রাখ। মা বলল, তা না হয় রাখলাম, তা আজ কি করব বলতো? মাসি বলল, আজ একটু নতুন উপায় হবে। আমি একটা নতুন জিনিস পেয়েছি রে। মা বলল, কি জিনিস?
মাসি একটা কৃত্রিম মেশিন বের করল। মা বলল, এটা কিভাবে ব্যবহার করে? কোথায় পেলি? মাসি বলল, এটা আমাকে খুকির দেবর পাঠিয়েছে। আর এটা ব্যবহার করা একদম সোজা। মা বলল, বেশ ভালোই হবে রে। নিজেরাই নিজেদের সেবা দিব। কি বলিস? মাসি বলল, তা তো বটেই। তবে তাই বলে বসে থাকলে চলবে না কিন্তু। সেবা নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। এখন চল আমরা একটু মজা করি। প্রায় 1 ঘন্টা পর মাসি বলল, খোকা কোথায় রে? মা বলল, ভোর রাতে ফিরবে। দুজন একসাথে বাথরুমে অর্থাৎ নিচে গেল। দুজনে ফ্রেশ হয়ে নিল। মা বাতি নিভিয়ে দিল। প্রায় 30 মিনিট পর আমি নেমে আমার ঘর দিয়ে বেরিয়ে মাকে ফোন করলাম যে আমি আসছি গেট খুলতে। আমি এমন একটা ভাব করলাম যেন ঘুমে কাতর। মা গেট খুলে দিতেই আমি সোজা আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম, দেখি মা রান্না করছে। মা আমাকে দেখে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করল, কি খাবো? আমার কেন জানি কিছু খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম একেবারে দুপুরে খেয়ে নেব। মাকে বলতে মাও কিছু বলল না। মাসির কথা জিজ্ঞেস করতেই মা বলল, মাসি তার মেয়ের কাছে যাওয়ার জন্য সকালে বেরিয়ে গেছে। এভাবে সাদামাটা ভাবে কেটে গেল পরের 4টে দিন। আমি এর মধ্যে প্রতিদিন রাতেও মা আর মাসির রেকর্ড করা ভিডিওটা দেখে পানি ফেলতাম। তবে মা যে বেশ কষ্টে আছে তা বোঝা যাচ্ছে। আগে মাসি থাকায় সময়টা বেশ কেটে যেত। এখন মার রাতগুলো ছটফট করতে করতে কেটে যায়। মাসি যাওয়ার ঠিক 6 দিনের মাথায় এক রবিবারে মা বেশ ছুটাছুটি করতে লাগল। রান্না বান্না নিয়ে সকাল হতে বেশ ব্যস্ত হয়ে পড়ল। আমি মাকে জিজ্ঞেস করলাম, এত আয়োজন কেন? মা জানালো, তার মাস্তুতো দিদি কদিন আগে যার মেয়ের বিয়েতে কলকাতা গেল, উনি আসছেন। খবরটা শুনে আমার নিচের টনটন করে উঠল। কারণ এই মাসি একটা জিনিস। মনে হচ্ছে কিছু একটা হবে। আমি জিজ্ঞেস করলাম, কখন আসবে? মা জানালো, দুপুর 2টো নাগাদ চলে আসবে। আমি এরই মধ্যে স্নান সেরে নিলাম। মাও স্নান সেরে বেশ পরিপাটি হয়ে নিল। মাসি এলো দুপুর 2টায়। আমাকে দেখে মাসি বেশ অবাক হল। বারবার মাকে বলতে লাগলো, তোর ছেলেটা বেশ বড় হয়েছে। এটা বলার পর দেখলাম মা ও মাসি দুজনেই মুচকি মুচকি হাসছে। যদিও আমি ব্যাপারটা ধরতে পারলাম না, তারপরও মাসির মুখে কথাটা শুনে বেশ লাগল। মাসির নাম গৌরী। দেখতে বেশ সুন্দর। খেয়ে দিয়ে মাসি আমার ঘর এলো আমার সাথে গল্প করতে। মাসি মাকে বলল, একটু রেস্ট নিতে, সারাদিন অনেক কাজ করেছে বলে। মাও কথা না বাড়িয়ে আমাদেরকে রেখে ঘরে গিয়ে শুয়ে পড়ল। মাসি দরজা লাগিয়ে আমার বিছানায় উঠে বসে আমার সাথে গল্প করতে লাগল। আমার লেখাপড়ার খবরাখবর নিল। আমিও টুকটাক কিছু জিজ্ঞেস করলাম। পীয়ূষের কথা জিজ্ঞেস করতেই মাসি জানল পীয়ূষকে মুম্বাই পাঠানো হয়েছে। ও এখন থেকে নাকি ওখানেই থাকবে। হঠাৎই মাসির প্রশ্ন অন্যদিকে মোড় নিল। মাসি বলল, কিরে রুদ্রেশ, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? আমি বললাম, কেন বলতো? লজ্জা পাচ্ছিস কেন? তুই বিনার সাথে এসব নিয়ে কথা বলিসনি? মার সাথে? হ্যাঁ। কেন মাকে এসব বলা যায় না বুঝি? পীয়ূষ তো আমার সাথে এসব বিষয়ে খুবই ফ্রি। তোর মাকে কি তুই ভয় পাস নাকি? তা কিছুটা পাই। আমাকে ফ্র্যাঙ্কলি মনের কথা বলতে পারিস। ভয় পার কিছু নেই। বলো না, তোর গার্লফ্রেন্ড আছে কিনা? না, নেই। ও আচ্ছা, ভালো। তা কাউকে মনে মনে পছন্দ করিস নাকি? না, তেমন কোনো পছন্দ নেই। কি যে বলিস না, তোর মতো একটা সুপুরুষের গার্লফ্রেন্ড নেই, এটা কোনো কথা? কিভাবে কাটাস দিনকাল? পীয়ূষ তো মেয়েদের সঙ্গ ছাড়া থাকতেই পারে না। পীয়ূষের তো তোমার মতো একটা ফ্রেন্ডলি মা আছে, তাই ও এসব পারে। অবশ্য আমার মা যদি তোমার মতো হতো তবে আমিও পারতাম। তা কেমন মেয়ে তোর পছন্দ? এই ধরো, আমার চেয়ে বয়সে বড় মেয়েদেরকেই আমার বেশি পছন্দ। তোদের বয়সী ছেলেদের এই এক সমস্যা, শুধু বড় মেয়েদের দিকেই চোখ পড়ে তোদের। পীয়ূষেরও একই অবস্থা এখন দেখি তোরও। কে জানে কখন হয়তো বলে বসবি, মাসি তোমাকেই আমার পছন্দ। হা হা হা। সে তো কবে থেকেই আমি তোমাকে পছন্দ করি। বলিস কি? তা কবে থেকে আমাকে তোর পছন্দ? আমি একটু সাহস নিয়ে দুরু দুরু বুকে জুয়াটা খেলেই ফেললাম। তা মার মুখে যেদিন তোমার অসাধারণ গুণের কথা শুনলাম সেদিন থেকেই। তা কি সেই গুণটা শুনতে পারি কি? অবশ্যই পারো। আসলে মার কাছে তোমার আর পীয়ূষের সম্পর্ক আর পীয়ূষের জন্য মাকে ফিট করে দেওয়ার কথাটা শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার কথাটা শুনে মাসি একটা ধাক্কা খেলেও দ্রুত সামলে নিয়ে বলল,
তোর যেখানে রাগ হওয়ার কথা সেখানে তুই আমার প্রেমে পড়লি কেন বলতো? বারে পৃথিবীতে কজন মা পড়ে ছেলেকে এভাবে ভালোবাসতে? তোমার এই গুণটাই আমাকে আকৃষ্ট করেছে। একটা প্রশ্ন করি? আমি জানি তুমি কি প্রশ্ন করবে। তোমাকে আমি একটা ভিডিও ফাইল দেব, আমার নিজের হাতে রেকর্ড করা, ওখানেই তুমি উত্তর পেয়ে যাবে যে কিভাবে আমি এ ব্যাপারগুলো জানলাম। আমার আরেকটা প্রশ্ন ছিল রে। বলো না। তুই কি বিনাকে মানে তোর মাকে? বুঝতেই পারছিস আমি কি বলতে চাইছি। তোমার বক্তব্যটা কি শুনি। আমি মনে করি তোদের দুজনের মধ্যে এই সম্পর্কটা হওয়া উচিত। এতে দোষের কিছু নেই। আমি সহ আমাদের গ্রুপের প্রায় 10 জন নারী তাদের ছেলের সাথে এরকম সম্পর্কে জড়িয়েছি এবং সুখেই আছে। আমি আর পিয়ংশ বেশ আছি। তাছাড়া তোর মার পক্ষে তোর বাবাকে ছাড়া দিন কাটানো বেশ কষ্টকর। তোর নিজের ব্যাপারটা দেখ। তুই বিয়ে করতে আরও প্রায় 5-6 বছর। এতদিন কিভাবে থাকবি? তোর আর বিনার মধ্যে যদি ব্যাপারটা ঘটে তবে তুই অনেক শান্তিতে থাকতে পারবি। তোর বিয়ের সময় আসতে আসতে তোর মাও বেশ ঠান্ডা হয়ে আসবে। তাছাড়া তোরা একে অপরকে খুব গভীরভাবে ভালোবাসতে পারবি। সবচেয়ে বড় কথা হলো এটা খুবই নিরাপদ। জানাজানি হবার ভয় নেই এতে। বুঝেছিস আমি কি বললাম? আমি সবই বুঝলাম, কিন্তু মাকে এ কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। মাসি। ধুর বোকা, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি এমনভাবে সব সাজাবো যে বিনা নিজে তোর কাছে ধরা দেবে। তুই শুধু একটা কাজ করবি। আমি? কি সেটা? মাসি, আগামী 4 দিনের মধ্যে আমি সব গুছিয়ে ফেলব। তুই এই 4 দিনে আমার সাথে রোজ যোগাযোগ রাখবি। তবেই হবে। আমি বললাম, আর কিছু না? মাসি, না আর কিছুই না। মাত্র 4টা দিন। এর মধ্যে তোর মা যা খুশি করুক তুই বাধা দিবি না বা কোনো প্রশ্ন করবি না। শুধু রেগুলার ইমেলটা চেক করবি, ব্যাস এইটুকুই তোর কাজ। আমি সফল হব তো আমরা? মাসি বলল, এই আমার সামনে ছুঁয়ে বলছি সফল অবশ্যই হব। যদি সফল হই তবে আমাকে কি দিবি? আমি যা তুমি চাও তাই। মাসি একটা রহস্যের হাসি হেসে, মনে থাকে যেন। আর ব্যাপারটা যেন কেউ না জানে। যাই, তোর মার সাথে কথা বলেনি। আমাকে আবার তাড়াতাড়ি বেরুতে হবে। আমি মাসি, আজ থেকে যাও না। মাসি, না রে বাবা। একটা কাজে এসেছি বলে এদিকটাতে আসা। নইলে আসাই হতো না। আমি এসেছো, ভালোই হয়েছে। মাসি একটা হাসি দিয়ে উঠে মার ঘরে গেল। মার ঘর থেকে বেরুলো প্রায় 1 ঘন্টা পরে। তারপর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর যাওয়ার আগে মার দিকে ফিরে বলল, দেরি করিস না যেন। কথাটা কাকে বলল বোঝা গেল না, কিন্তু আমরা দুজনই মাসির দিকে চেয়ে মাথা নাড়লাম। মাসি চলে যেতেই আমার মাথায় বন বন করে একটা কথাই ঘুরতে লাগল, কি হবে 4 দিন পর, কিভাবে হবে? পরদিন সকালের কথা। আমি ঘুম থেকে উঠে দেখি মা বেশ গোছগাছ হয়ে আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে। মা বলল, বাবু শোন, আমি এক সাধু বাবার কাছে যাব। একটা মানত ছিল, সেটা পূরণ করতে ওখানে গিয়ে একটা পুজো দেব। আমি তোর জন্য সকাল আর দুপুরের খাবার তৈরি করে রেখেছি, কষ্ট করে খেয়ে নিস। আমি সন্ধে নাগাদ ফিরব। আমি মাকে কোনো প্রশ্ন না করে শুধু বললাম, ঠিক আছে যাও, কোনো চিন্তা করো না। মা বেরিয়ে গেল সাথে সাথেই। পর মুহূর্তেই আমি বুঝলাম নিশ্চয়ই এটা গতকালকে মাসির তৈরি করা প্ল্যান এর একটা অংশ। যাই হোক, আমি খেয়ে দিয়ে পুরো দিনটা কোনো মতে কাটালাম। রাত প্রায় 8টার দিকে মা বাড়িতে আসল। মাকে বেশ হাসি খুশি লাগছিল। আমি মাকে জিজ্ঞেস করলাম সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। মা হাসি মুখে জানল যে সব ঠিক আছে। রাত খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম তখনই একটা মেইল পেলাম মাসির কাছ থেকে। মেইলটা ছিল এরকম, অডিওটা শোনার পর আমাকে মেসেজ দিয়ে জানাবি। আমি ফাইলটা ডাউনলোড করে বাতি নিভিয়ে অডিওটা শুনতে লাগলাম। এটা ছিল মার সাথে মাসির ফোনালাপ। তাদের মধ্যে কথাগুলো ছিল এরকম। মা, হ্যালো দিদি, কেমন আছো? মাসি, ভালো। কি করছিস? মা, এই তো স্নান করেই তোমাকে ফোন দিলাম। মাসি, এইমাত্র বাড়ি ফিরলি? মা, হ্যাঁ গো দিদি, কিছুক্ষণ হলো এসেছি, তোমার সাথে কথা বলছি। মাসি, বাবু বাড়ি নেই? মা, না গো, একটু বাইরে গেছে। মাসি, তা কি হলো, ওখানে গিয়ে শুনি। মা, আরে সেটা বলার জন্যই তো তোমাকে ফোন করা। যার কাছে পাঠিয়েছ উনি মানুষ নন, দেবতা। বাবা, আজ যা দেখলাম না, নারীরা উনাকে এত মান্য করে না দেখলে জানতাম না। মাসি,
দেখলি তো, তুই তো যেতেই চাসনি, তা এবার বুঝ। তা কি হলো বলো না। মা, বলছি বাবা বলছি। প্রথমেই উনার আশ্রমে গিয়ে পৌঁছেই মন্দিরে পুজো দিয়ে বাবার খাস কামরার কাছে গেলাম। সেখানে একজন নারী সব দেখভাল করছিলেন। উনি আমাকে আর আমার সাথে আরও 4 জনকে একটা আলাদা ঘরে নিয়ে গেলেন। আমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন আমরা নতুন এসেছি বলে আমাদেরকে উনি কিছু শিখিয়ে পড়িয়ে দেবেন যাতে কোনো বেয়াদবি না হয়। আমি নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। উনাকে বলেই ফেললাম, দিদি আপনি কি করে বুঝলেন ওখানকার 9 জনের ভেতর আমরাই নতুন এসেছি? উনি একটু হেসে বললেন, আপনাদের পোশাক দেখেই। আমরা সবাই একটু কৌতূহলী হতেই উনি ব্যাপারটা খুলে বললেন। আসলে বাবার সামনে সবসময় 2 টুকরো কাপড় পরে যেতে হয়, এর বেশি না। তাই আমি আপনাদেরকে ব্যাপারটা বলতে এসেছি। আপনারা যারা যারা পরে আছেন সেগুলো নামিয়ে ফেলুন আর গায়ে যে কোনো 2টো কাপড় রাখুন। কোনো লজ্জা পাবেন না। কাপড়গুলো ওপাশের বাক্সগুলোতে রেখে দিন। এখানে চুরির ভয় নেই।